মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক। আপিল বিভাগে ট্রাইব্যুনালের রায় বাতিল। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় জালিয়াতির অভিযোগ। শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক 7 দিনের রিমান্ডে। আগামীকালের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আজ বৈঠকের পর জানাবে ঘোষণার দিনক্ষণ। শুল্ক ইস্যুতে ওয়াশিংটনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র তৃতীয় দফার প্রথম দিনের আলোচনা শেষ। ট্যারিফ কমানোর বিষয়ে ইতিবাচক সাড়া। আজ আবারও বৈঠক। এবং রাশিয়ায় 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আঘাত। কয়েকটি দেশের উপকূলে সতর্কতা জারি। বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করা হয়েছে। মোবারক হোসেনের খালাস চেয়ে করা আপিল মঞ্জুর করে এ রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় 2014 সালের 24 নভেম্বর আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মোবারক ৭১-এ ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন বলে রায়ে বলা হয়। তার বিরুদ্ধে 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়। এর একটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। 2012 সাল পর্যন্ত আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন মোবারক। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির অভিযোগ গঠনের বিষয়ে তৃতীয় দিনের শুনানি চলছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি চলছে। আজকে স্টেট ডিফেন্স অর্থাৎ এই মামলায় 24 জন আসামি পলাতক রয়েছেন, তাদের পক্ষে 4 জন আইনজীবী নিয়োগ হয়েছে এবং গ্রেফতার 2 জনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না, সে কারণে তাদের পক্ষেও আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তাদের পক্ষেই আজকে শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকালকে যখন শুনানি হয়েছে, গতকালকে 3 জন আসামির পক্ষে শুনানি করেছেন তাদের আইনজীবীরা এবং 3 জন আসামিকেই অব্যাহতি দেওয়ার আবেদন তাদের আইনজীবী করেছেন এবং যেই 2 জন পুলিশ সদস্য সরাসরি আবু সাইদকে গুলি করেছেন, আমির হোসেন এবং সুজন চন্দ্র রায়, সেই 2 জনের আইনজীবী আদালতকে বলেছেন যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আসলে গুলিটি করেছিলেন এবং সেই গুলির দৃশ্য সেটি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষই দেখেছে। আর অন্য যে আসামিগুলো রয়েছেন, যেমন প্রক্টরের আইনজীবী, তারা বলছেন যে তিনি সেই সময় ঘটনাস্থলে উপস্থিতি ছিলেন না বা ঘটনাস্থলের সময় একবার গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে আবু সাইদ নিহত হওয়ার ঠিক অনেক আগেই তিনি ঘটনাস্থল ত্যাগ করে বাসায় চলে যান। এই ক্ষেত্রে তার কোনো দায় দায়িত্ব নাই। এটি হচ্ছে সাবেক প্রক্টর শরীফুল ইসলামের আইনজীবীর বক্তব্য। এরপরে রাষ্ট্রপক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে বা প্রসিকিউশন থেকে বলা হচ্ছে যে এইখানে শুধুমাত্র তাদেরকে আসামি করা হয়েছে যারা সরাসরি জড়িত এবং যাদেরকেও আসামি করা হয়েছে এদের মধ্যে অনেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে দায় রয়েছে, জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ বা এই ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ সে সময় আবু সাইদকে হত্যার সময় অনেকজন পুলিশ সদস্য ছিল, সবাইকে আসামি করা হয়নি, শুধুমাত্র যারা গুলি করেছেন সরাসরি তাদেরকে আসামি করা হয়েছে। আর বাকি ভিসি বলেন বা রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন বা আরও যে পুলিশ সদস্যরা রয়েছেন, সাবেক প্রক্টর বলেন, তারা শুধুমাত্র সরাসরি পার্টিসিপেট করেননি, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় যেটি তারা উস্কানি দিয়েছেন, পরিকল্পনা করেছেন, ইন্ধন জুগিয়েছেন, এই ধারায় কিন্তু অভিযোগগুলো আনা হয়েছে। এখন শুনানি চলছে, শুনানি শেষ হলে আমরা বলতে পারবো যে আসলে অভিযোগ গঠন আজকে হবে নাকি অভিযোগ গঠনের আদেশের বিষয়ে কোনো দিন ধার্য হবে। এই ছিল ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে শাহবাগ থানার রায় জালিয়াতির মামলায় খায়রুল হককে সিএমএম আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে গত বছর 27 অগাস্ট শাহবাগ থানায় মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত 24 জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। আগামীকালের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আজ বৈঠকের পর জানাবে ঘোষণার দিনক্ষণ। দুপুরের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারে মার্চ থেকে মে পর্যন্ত 166টি সুপারিশ নিয়ে দলগুলোর সঙ্গে প্রথম ধাপের সংলাপ শেষ করে কমিশন। এরপর 20টি মৌলিক বিষয়ে সংস্কার নিয়ে জুনে শুরু হয় ধারাবাহিক আলোচনা। নোট অব ডিসেন্ট সহ 12 বিষয়ে একমত হয়েছে দলগুলো। বাকি 8টি অমীমাংসিত বিষয়ে সংলাপ চলমান রেখে এই দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছে কমিশন। খসড়ায় নির্বাচিত সরকারকে 2 বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করতে বলা হয়েছে। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা গত বছরের এই দিনে লাল রঙে রঞ্জিত করে নিজেদের প্রোফাইল। কোটি কোটি ব্যবহারকারীর এই প্রতিবাদ নাড়িয়ে দেয় শাসকের মসনদ। এর আগে নিহতদের স্মরণে গত বছরের 30 জুলাই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু শোকের সেই কালো রঙের বিপরীতে মুখ চোখে লাল কাপড় বাঁধা ছবি দিয়ে অনলাইনে প্রচার কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এতে সংহতি জানিয়ে কোটি মানুষ ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ প্রোফাইলে লাল রঙের ছবি আপলোড করেন। জুলাইয়ের এই রক্তিম দিনটি কেমন ছিল জানবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। 30 জুলাই 2024 ইতোমধ্যে নিহত হয়েছেন শত শত মানুষ। আহতের সংখ্যা অজানা অজস্র, যার দায় সরকার ও তার পেটোয়া বাহিনীর। এই রকম একটি সময়ে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে ঘোষণা আসে রাষ্ট্রীয় শোকের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এদেশের আপামর জনতা। কোটি মানুষ এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রোফাইল রাঙিয়ে তোলে বিপ্লবের লাল রঙে। হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিলে নামে জনতা। দেয়াল লিখন, কখনো আমরা লাল পতাকা, লাল কাপড় বাঁধা চোখে মুখে, কখনো বা আমরা মার্চ ফর জাস্টিস, কখনো আমরা সমাজের সর্বস্তরের মানুষকে মূলত কানেক্ট করার চেষ্টা করেছি। এছাড়াও কারফিউ তুলে নেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সরকারের পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, আটককৃত শিক্ষার্থীদের মুক্তি ও বিচার সহ 11 দফা দাবি জানায় সাদা। বাংলাদেশের সহিংস পরিস্থিতি ও গণগ্রেফতার নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। 6 সমন্বয়ককে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল তা নিয়েও এদিন প্রশ্ন তোলে দেশের সর্বোচ্চ আদালত। এত কিছুর মাঝে সরকারের 3 মন্ত্রী জানান পরদিনের মধ্যে নিষিদ্ধ হবে জামায়াত শিবিরের রাজনীতি। জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে। কাজেই এটা নিয়ে এখন 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে। স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। এদিকে পরদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা জানায় 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে পালন হবে এ কর্মসূচি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি পণ্যে আরোপ করা শুল্ক হার কমাতে ওয়াশিংটনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের 3য় দফার প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে। বৈঠক সূত্র বলছে, শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইউএসটিআর এর প্রধান কার্যালয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত 12:30টায় 3য় দফার প্রথম দিনের আলোচনা শুরু হয়।
আলোচনায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। বৈঠক সূত্র বলছে, আগের 2 দফা বৈঠকে যেসব অমীমাংসিত বিষয় ছিল সেগুলোতে একমত হয়েছে উভয় দেশ। ফলে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক হার কমতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বৈঠকের শেষ দিন 31 জুলাই পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিনিধি দল সূত্র। বাংলাদেশ সময় রাতে আবারও বৈঠকে বসবে 2 দেশ। পাচার হওয়া অর্থের বেশিরভাগই আমদানির নামে চোখের সামনে মিথ্যা ঘোষণায় ব্যাংকিং চ্যানেলে হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এমন দাবির পর এজন্য কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ ও তদারকির ঘাটতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে অসৎ ব্যবসায়ীদের চতুরতার কাছে অসহায় তারা। এদিকে অর্থ পাচার বন্ধে কঠোর হওয়া ছাড়া বাংলাদেশ ব্যাংকের সামনে বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। ফরহাদুর রহমানের প্রতিবেদন। 2009 থেকে 2023 15 বছরে দেশ থেকে পাচার হয়েছে 23,400 কোটি ডলার। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টস GFIRS এবং কিছু নির্দিষ্ট পূর্বানুমানের ভিত্তিতে টাকা পাচারের এই হিসাব জানিয়েছিল শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তবে কিভাবে অর্থ পাচার হয়েছে তা সুনির্দিষ্ট না করলেও এবার তা জানালো বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। তাদের এক গবেষণায় জানানো হয়েছে, আমদানির নামে চোখের সামনে মিথ্যা ঘোষণায় সিংহভাগ টাকা পাচার হয়েছে ব্যবসার আড়ালে ব্যাংকিং চ্যানেলে। বেশি হয়েছে পোশাক, ভোগ্যপণ্য ও জ্বালানি আমদানি খাতে। কত ধূর্ততার সাথে মানুষ করে, যারা করে এটা কিন্তু যে গাইডলাইন্স বা এগুলা দিয়ে ধরা যাবে না। এটা একদম আইকিউ অ্যাপ্লাই করতে হবে। আমদানি কার্যক্রমে দেশীয় ব্যাংকের পর্যবেক্ষণ ও তদারকির ঘাটতি ছিল উল্লেখ করে ব্যবসায়ীরা বলছেন, সুতা ও গার্মেন্টসের মতো অন্যান্য খাতের লেনদেনও কঠোরতার সঙ্গে যাচাই বাছাই প্রয়োজন। মনিটরিং এর ব্যাপার আছে। আমাদের বাংলাদেশ ব্যাংক যদি তার দায়িত্ব অতীতে সঠিকভাবে পালন করত তাহলে হয়তো বা এত পরিমাণে মানি লন্ডারিং হওয়ার সুযোগ কম থাকতো। স্টিল মিল, রোলিং মিল, খাদ্য পণ্য, সেখানে এরকম কোনো টুলস কিন্তু আমার জানা মতে নাই। আমরা মনে করি ওই জায়গাগুলোতে সরকারের আরও লক্ষ্য দিতে হবে এবং সেখানে কিভাবে আরও টুলস বাড়ানো যায় যাতে মানি লন্ডারিং প্রবণতাটা কমে। দায় না এড়িয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা আর পাচারের পথ বন্ধে সন্দেহজনক লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজরদারি বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। দায়িত্ব হলো যে এই দেশ থেকে যাতে ডলার বের হয়ে না যায় অবৈধভাবে, সেটা নিশ্চিত করা। তো এবং এই জায়গাতে তারা যে ব্যর্থ হয়েছে, তো সেই ব্যর্থতাটা স্বীকার করা উচিত। সিস্টেম যেটা তৈরি হয়েছে, চ্যানেল তৈরি হয়েছে, সেগুলো তো বন্ধ করতে হবে। সন্দেহজনক লেনদেনগুলোই কিন্তু সমস্যার গোড়া। তো সেগুলো সন্দেহের কাতারে রেখে যে যদি আমরা ব্যবস্থা না নিই, তাহলে কিন্তু আসলে এই মানি লন্ডারিংটাকে আমরা প্রতিহত করতে পারবো। আমলা ও রাজনীতিবিদ সহ জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে না পারলে দেশের অর্থ পাচার সংস্কৃতি বন্ধ করা সম্ভব হবে না বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। হ্যান্ড ওয়াশের দায়িত্ব সব একই, একজন ডক্টর থাকবে, একটা ছোট বাচ্চা যার 2 হাত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ 2 জন এখনও রয়েছেন ICUতে। তবে তাদের অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছে চিকিৎসক। এখনও দগ্ধ 33 জন ভর্তি রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। মঙ্গলবার তাদের মধ্যে 3 জন ছিল ICUতে, বাকিরা বিভিন্ন ওয়ার্ডে। তবে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বুধবার তাকে ICU থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। গত 2 দিনে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাদের চিকিৎসার বিষয়ে সকাল থেকে ইনস্টিটিউটের চিকিৎসকরা চীন এবং সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে বোর্ড মিটিং করছেন। এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী হায়দার আলী। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সবশেষ খবর হলো, এখানে সকাল থেকে চীন এবং সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা এই মাইলস্টোনে দগ্ধ রোগীদের বিষয়ে একটি সভা করছে এবং এই সভাটা আমরা যতদূর জানতে পেরেছি দুপুর পর্যন্ত চলবে এবং এর পরবর্তীতে এখানকার চিকিৎসকরা নিয়মিত যে আমাদের ব্রিফ করে সেটি করবে এবং সেখান থেকে আমরা এদের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবো। এবং আমি সকালে চিকিৎসকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে গতকাল পর্যন্ত যে 3 জন বার্ন ইনস্টিটিউট
ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি ছিল, তাদের মধ্যে একজনকে আজকে আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এখন পর্যন্ত 2 জন আইসিইউতে রয়েছে এবং বাকি 9 থেকে 10 জন সিভিআর ক্যাটাগরিতে এবং অন্যরা বিভিন্ন ওয়ার্ডের মধ্যে যাদের অবস্থা অনেকটা উন্নত হয়েছে তাদের মধ্যে 19 জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আমি যদি বলে রাখি যে গত 2 দিনে এই বার্ন ইনস্টিটিউটে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং গতকালকে চিকিৎসকরা বলছিলেন যে আজকে অথবা এই সপ্তাহের মধ্যে এই রোগীদের কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে এবং সেই পরিকল্পনা তারা করছেন। এছাড়া এই এখন পর্যন্ত এই গত সোমবারের 21শে জুলাইয়ের পর এই বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত চিকিৎসাধীন 18 জনের মৃত্যু হয়েছে, যে মৃত্যু সংখ্যাটি সর্বমোট 34 জন বলে আমরা জানতে পেরেছি। তো এই সিঙ্গাপুরের চিকিৎসকরা ছাড়াও এখানকার চীনের চিকিৎসকরা রয়েছে, এছাড়া যে ইন্ডিয়া থেকে যে চিকিৎসকরা এসেছিল ইতিমধ্যে তারা তাদের স্বদেশে চলে গেছে। তো এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে। রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, সনাতন ধর্মাবলম্বী এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননাকর লেখা ও ছবি পোস্টের অভিযোগে গত 26 জুলাই গঙ্গাচড়ার বালাপাড়া গ্রামের হিন্দুপাড়া ভাঙচুর লুটপাট চালানো হয়। এই ঘটনায় আলতাতপুর 6 আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে অজ্ঞাত 1200 জনের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন। এরপর যৌথ অভিযানে 5 জনকে গ্রেফতার করা হয়। ভাগ্য বদলের আশায় প্রতি বছরই ইউরোপে পাড়ি জমাতে গিয়ে দালাল চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন দেশের হাজারো যুবক। ভিন দেশের মাটিতে মাফিয়ার হাতে পড়ে সহ্য করতে হচ্ছে নির্যাতন। মুক্তিপণের টাকা দিতে গিয়ে অনেক পরিবার হচ্ছে সর্বশান্ত। তারপরও থামছে না দালাল ধরে অবৈধ পথে বিদেশ যাত্রার প্রবণতা। গবেষণা বলছে, কেবল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার তালিকায় বিশ্বে 1 নম্বরে বাংলাদেশ। বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে জুম্মান সাদিক জিয়াউদ্দিনের রিপোর্ট, ক্যামেরা ছিলেন নুরুল ইসলাম। আমি কি আমার ছেলের মারেন কি আরে কত ছেলে লিবিয়া আছে, লিবিয়া যে পাঠাইছে ওর লাগে যোগাযোগ করে বলা বাঁচাই তুলে 25 লাখ টাকা দিতে হইব। লিবিয়ায় জিম্মি ছেলের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন মুন্সিগঞ্জের কৃষক সাদেক শিকদার। 2024 সালের জানুয়ারিতে ছেলে রিপন শিকদারকে ইতালি পাঠাতে স্থানীয় দালালকে দেন 15 লাখ টাকা। কথা ছিল দুবাই হয়ে যাবেন ইতালিতে, কিন্তু সেখানে আর পৌঁছাতে পারেননি তিনি। দুবাইয়ে রিপনকে তুলে দেওয়া হয় আরেক দালালের হাতে। মিশরের ফ্লাইট দিছে, ট্রানজিট দিছে, ওই জায়গায় ট্রানজিটের পরে লিবিয়াতে নেওয়া হয়। ঝুলায় পিটায়, খাবার দেয় না, রড দিয়ে বাইরে আয়, তারপরে কারেন্টের শর্ট দেয়। 3 জনের রুম হবে, কিন্তু আমরা 20 জন রাখছে, একজনের শরীরের উপরে একজন। 25 লক্ষ টাকা দাবি করে, তারপর আমরা 25 লক্ষ টাকা দেই নাই, পরে 17 লক্ষ টাকা দিছি। দেশীয় গবেষণা বলছে, গেল 1 দশকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে অবৈধভাবে প্রবেশকারীদের শীর্ষে বাংলাদেশ। আর তাদের 89%কেই নিয়ে যাওয়া হয়েছে বেশি বেতনের চাকরির কথা বলে। এই যাত্রার প্রধান রুট হয়ে উঠেছে ঢাকা থেকে দুবাই হয়ে লিবিয়া, অতঃপর সাগর পাড়ি দিয়ে ইতালি বা গ্রিস হয়ে ইউরোপের দেশগুলো। 67 লাখ টাকা জিম্মি করে আদায় করেছে এমন ঘটনাও আছে। বাংলাদেশিরা যেই পন্থায় লিবিয়া থেকে ইউরোপ হয়ে যায়, সেখানে আমরা দেখছি আজকাল কিছু টেকনোলজি ইউজ করা হচ্ছে। 2009 থেকে এখনো পর্যন্ত 70,000-এর বেশি বাংলাদেশি পাচার হয়েছেন এই সেন্ট্রাল মেডিটেরিয়ান রুটে। UNHCR এর তথ্যও বলছে একই কথা। প্রশ্ন হলো, কেন দেশ ছেড়ে ইউরোপে পাড়ি জমানোর প্রবণতা এত বেশি? সরকারি নথি অনুযায়ী 2024 সালে মানব পাচার আইনে দেশে মামলা হয়েছে 1135টি, আর নিষ্পত্তি হয়েছে মাত্র 651টি মামলার। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক মুন্নী সাহা এবং নারায়ণগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান লাখ মিয়াকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুদক। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আলাদাভাবে তাদের জিজ্ঞাসাবাদ করছেন কর্মকর্তারা। সকালে দুদকের উপসহকারী পরিচালক পারুল আক্তার সাংবাদিক মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে ব্যাংক হিসাবে 134 কোটি টাকার সন্দেহভাজন লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়
সংস্থাটি। একই দিন নারায়ণগঞ্জের ব্রাহ্মণদী ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান লাক মিয়াকে 4 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে দুদক। তার বিরুদ্ধে 14,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ লাক মিয়ার বিরুদ্ধে। এবার বায়ুমানের খবর। দেখে নেব আজকের বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী আজকের বাংলাদেশের বাতাসের মান: ঢাকা বিভাগে বায়ুর মান 62, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 70। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 60, যেটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 83। রাজশাহী বিভাগে বায়ুর মান 85, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 70। সিলেট বিভাগে বায়ুর মান 73, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 67। খুলনা বিভাগে বায়ুর মান 44, যা ভালো, বাতাসের আর্দ্রতা 86। বরিশাল বিভাগে বায়ুর মান 66, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 80। রংপুর বিভাগে বায়ুর মান 81, যেটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 68। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 76, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 67। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো খুলনায় 44, সারা দেশে বায়ুর মান সবচেয়ে খারাপ রাজশাহী 85। রাশিয়ার পূর্ব উপকূলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর 4 মিটার উঁচু সুনামিতে প্লাবিত হয়েছে কামচাটকার উপকূল। সুনামির সতর্কতা জারি হয়েছে জাপান ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল জুড়ে। জাপানে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় উপকূলের প্রায় 20 লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার পূর্ব উপকূলে ভূমিকম্পের পর শক্তিশালী ঢেউয়ে ভেসে যায় সেভেরোকুরিলস্ক শহর। স্রোতের পানি ঢুকে পড়ে শহরের ভবনগুলোতে। দুর্বল অবকাঠামোর কারণে প্রত্যন্ত অঞ্চলে কয়েকজন আহত হন। জোয়ারে ভেসে যায় গাড়ি ও গাছপালা। এর আগে বুধবার সকালে রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে আঘাত হানে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বিভিন্ন এলাকায় দালান কেঁপে ওঠে, স্কুল, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়। একটি কিন্ডারগার্টেন ভবনের দেয়াল ভেঙে পড়ে, যদিও ওই সময় কোনো শিশু বা শিক্ষক উপস্থিত ছিলেন না। বড় ধরনের প্রাণহানির খবর না মিললেও আফটারশকের আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে রাশিয়া ও জাপান সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ জানান, গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। স্থানীয়দের উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। কামচাটকার বিভিন্ন অংশে 3 থেকে 4 মিটার উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে বলে জানান জরুরি মন্ত্রণালয়ের আঞ্চলিক প্রধান সের্গেই লেবেদেভ। ভূমিকম্পের পরপরই রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপিন্স, চীন, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের হোক্কাইডোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। অনেক এলাকায় স্কুল, বাসস্থান ও কারখানা থেকে জনগণকে সরিয়ে নেওয়া হয়েছে। হোক্কাইডোর উপকূলীয় এলাকার গৃহহীনরা আশ্রয় নিয়েছে ফায়ার স্টেশনের ছাদে। হাওয়াইয়ের হনুলুলু সৈকতে জরুরি সতর্কতা জারি করে লোকজনকে সরে যেতে বলে নিরাপত্তা কর্মীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে ধ্বংসাত্মক সুনামি ঢেউয়ের শঙ্কায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। স্বপ্নপূরণ হলো বাংলাদেশের 2 সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেলের। 37 বছর পর বাংলাদেশের কোনো সাঁতারু পাড়ি দিলেন ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে বৈরী আবহাওয়ার প্রতিবন্ধকতার মুখে পড়েন তারা। অবশেষে ইংল্যান্ড সময় সোমবার রাত 2:30টায় শুরু হয় তাদের অভিযান। বাংলাদেশ ও ভারতের 4 সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিতে রিলে সাঁতারে অংশ নেন। এতে তাদের সময় লেগেছে 12 ঘন্টা 10 মিনিট। এশিয়া মহাদেশ থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া প্রথম সাঁতারু বাংলাদেশের ব্রজন দাস। এরপর 1965 সালে পাড়ি দেন আব্দুল মালেক। সবশেষ 1987 সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেন মোশাররফ হোসেন। 37 বছর পর আবারও এ তালিকায় নাম উঠল বাংলাদেশের 2 সাঁতারুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক। আপিল বিভাগে ট্রাইব্যুনালের রায় ঘোষণা বাতিল।
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় জালিয়াতির অভিযোগ। শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি APM খায়রুল হক 7 দিনের রিমান্ডে। এবং আগামীকালের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আজ বৈঠকের পর জানাবে ঘোষণার দিনক্ষণ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।